ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য, সাধারণ মানুষকেও অবহিত করার জন্য রোগটির ব্যাপার। জুনিয়র হোমিওপ্যাথি চিকিৎসকদের এই জন্যে আরও বেশি করে দেখাতে চাইছি কিভাবে এই সমস্ত কেস ট্রিটমেন্ট করতে হয়, রোগীদেরকে কিভাবে একটা ধারণা দিতে হয়। আমাদের অনেক ডাক্তারেরা রোগী আসলো, ওষুধ দিয়ে বিদায় নেন, রোগীকে প্রেসক্রিপশান গছাগছ করে দিলাম, টাকাটি পকেটে নিলাম, নমস্কার দিলাম, তাতে রোগীর কাজ শেষ হয় না। রোগীকে কি রোগ হয়েছে, আপনার কি ব্যাপার, কিভাবে চলতে হবে, এই ব্যাপারটা গুছিয়ে সম্যক ধারণা দেওয়ার দরকার। সেইটাই আমি আজকের এই রোগীকে বুঝিয়ে দিচ্ছি, রোগীরাও বুঝবে। অ্যাট দি সেম টাইম ভিডিওটি যাতে আমার চিকিৎসক বন্ধুদের কাজে লাগে সেটাও দেখাচ্ছি। আপনাদের যে রোগটি হয়েছে সেটার নাম হচ্ছে ডাক্তারি ভাষায় রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটিক না, শব্দগুলো আছে, আপনাদের এগুলো নিয়ে অত মাথা ব্যথা করতে হবে না। রিউমেটিক মানে সাধারণ বাত, আর আপনাদের হচ্ছে রিউমেটয়েড, একটু বড় নাম, রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই রোগটার কারণ সঠিক জানা যায় না, এটা এক ধরনের খারাপ বাত। বলা হয় যে বডির ইমিউন সিস্টেম ঠিক মতন কাজ করছে না, শরীরের যেটা রেসপন্সিং পাওয়ার, জীবনী শক্তি, সেইটা ঠিক মতো কাজ করছে না, সেই রোগ প্রতিরোধ শক্তির সাথে পেরে উঠছে না, তাই এই রোগটা হচ্ছে। এর মূলে কোনো ব্যাকটেরিয়া নেই, ব্যাসিলাস নেই, করোনার মতো ভাইরাস নেই, অন্য কোনো ইনফেকশাস কোনো এজেন্ট নেই। এইটা হলো বিজ্ঞানীরা এ পর্যন্ত, চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছে যে এই রোগটার কারণ কি এখনও সঠিক জানা যায়নি। মনে করা হচ্ছে বডির ইমিউন সিস্টেমটা দুর্বল হলে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে কোনো কারণে এই রোগটি হয়। এটা নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা, রিসার্চ চলছে। মেডিকেল সায়েন্সে এখনও চিকিৎসকরা অনেক ক্ষেত্রে অসহায় হয়ে আছে, অনেক কিছু আবিষ্কার করতে পারছে না। চিকিৎসা উন্নতি করার চেষ্টা হচ্ছে, রোগের কারণ অনেক কিছুই জানা যায় না। এই রোগটার মেন হলো কি, সাধারণ বাত থেকে এর পার্থক্য কি? এর পার্থক্য হলো এর সমস্ত জয়েন্টগুলোকে অ্যাটাক করতে চায়, একসাথে দুই দিকেই করতে চায়। একে ডাক্তারিতে বলা হয় সিমেট্রিক্যাল। বাঁ দিকে যে জায়গাটায় হয়, ডান দিকেও সেই জায়গাটায় হয়, এরকম হয়। হাতের দিক থেকে জয়েন্টগুলো আরম্ভ হয়। রোগটা কীরকম হয়? রোগটা কতগুলো লেভেল গ্রেড থাকে, অল্প থেকে মারাত্মক। কারুর মারাত্মক হতে পারে। এই যে ছবিটা দেখছেন, এই যে ছবিটা, হাত পা এরকম বেঁকে বিছানায় শয্যাশায়ী ওপরে থাকে। বহু পেশেন্ট পেয়েছি যারা শয্যাশায়ী হয়ে পড়ে আছে, আর কোনো কাজকর্ম করতে পারছে না, উঠতে পারছে না, চলতে পারছে না, তাদের জীবন একেবারে ব্যাহত হয়ে গেছে। কারো খুব সামান্যর উপর দিয়ে যায়, এই অল্প স্বল্প হচ্ছে, আবার কাজকর্ম করছে, চলছে, এইরকমভাবে চলতে থাকে। অ্যালোপ্যাথিতে এই রোগের কোনো পার্টিকুলার চিকিৎসা নেই, পার্মানেন্ট চিকিৎসা নেই। যতক্ষণ বিভিন্ন রকম ওষুধ দেবে, সেই ওষুধ খেয়ে আপনারা ভালো থাকবেন, আর সেই ওষুধগুলোর সাইড এফেক্ট আরম্ভ হয়। একটা রোগ সারতে গিয়ে আরেকটা রোগ দেখা দেয়। এই জন্য আমার হাতে এই পর্যন্ত এখন আটজন MBBS MD ডাক্তার তাদের বাবা মা বা আত্মীয় স্বজনকে আমাদের দিয়ে চিকিৎসা করাচ্ছে। তারা হোমিওপ্যাথি বোঝে। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার আছে যারা মানে সর্বজান্তা পণ্ডিত, সব শ্রেণীর লোকেরই আছে সমাজে। তো সেইগুলো না কুটকানো কিছু ছেলে যারা ঢুকেছে, তারা ভাবে হোমিওপ্যাথি কিচ্ছু না, হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছেন, আমার কাছে আসবেন না, প্রেসক্রিপশান ছুঁড়ে ফেলে দিয়ে উন্নাসিকতা কিছু অসভ্যদের আছে। অনেক শিক্ষিত ভদ্রলোক আছে, ডাক্তাররা আছে যারা হোমিওপ্যাথিকে প্রাধান্য দেয়। একজন চিকিৎসক কদিন আগেই বলল যে এর মধ্যে যদি বিজ্ঞান না থাকে তাহলে 250 বছর টিকে থাকতে পারে না। সুতরাং আমি মনে করি এর মধ্যে যথেষ্ট বিজ্ঞান আছে, যে যাই বলুক। এবং তিনি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন বিখ্যাত ডাক্তার। তো তারা নিজেরাও হোমিওপ্যাথি চিকিৎসা করে, সাইড এফেক্ট কম, এবং আমরা আস্তে আস্তে রোগীকে ভালো রাখার চেষ্টা করি। আপনার রোগটার কাগজপত্র, আমি রিউমেটের পরীক্ষা হয় একটা, সেই পরীক্ষার কাগজ এখানে পেলাম না। আগে যে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তার রিপোর্টে আমি পেয়ে গেছি। এইখানে লেখা আছে রিউমেটেড ফ্যাক্টর, একটা পরীক্ষা করা হয়, রিউমেটেড ফ্যাক্টর 80, এটা 20-র মধ্যে থাকে। এই পরীক্ষাটা নর্মাল মানুষের 20-র মধ্যে থাকে। ওনার কাগজে আমি পেয়ে গেছি, উনি কোনো এক সময় আপনাকে করিয়েছিলেন, সে কাগজটা এখানে নেই, হয়তো অন্য কোথাও থাকতে পারে। যাই হোক, ওনার ডাক্তারবাবু রিপোর্ট আমি পেয়ে গেছি রিউমেটিক ফ্যাক্টর 80। আর ওনার এখানে ডায়াগনোসিসে লেখাই আছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, পরিষ্কার লেখা আছে। উনি ডায়াগনোসিস, বড় ডাক্তার ছিলেন অ্যালোপ্যাথির কেউ, ডাক্তারবাবুর নাম এখানে আছে মনে হয়। হ্যাঁ, তা ওনার রিপোর্ট থেকে আমি পেয়ে গেছি নারায়ণ ডাক্তার, তাহলে আপনার রোগটা কনফার্ম আমি বুঝেছিলাম, এবং ওনার রিপোর্টেও পেয়ে গেছি রিউমেটয়েড ডাক্তার, এবং 20-র মধ্যে থাকার দরকার, সেটা আপনার 80 আছে। তাহলে আপনার খুব একটা বেশি নেই, এটা 100, 200 হলে মানুষের এরকম অসুবিধা হয়। আমরা হোমিওপ্যাথিতে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দেবো। এই যা বললাম দেখুন, আমি একটু বইয়ের ভাষায় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি।
আমাদের ডাক্তাররাও দেখবে, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, সাধারণ ইংরেজিগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস লেখা আছে দেখুন, পারসিস্টেন্ট ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, সমস্ত জয়েন্টগুলো ফুলে যায়। সাম পেশেন্টস এক্সপিরিয়েন্স এ মাইল্ড আর্থ্রাইটিস, কারোর খুব কম হতে পারে এবং কারোর খুব মারাত্মক হতে পারে। যেগুলো মারাত্মক হয়, ডিস্ট্রাকটিভ ডিফর্মিটি অফ দ্য জয়েন্টগুলোকেও এরকম অবস্থা করে দিতে পারে। তো এই হলো এর মেন ব্যাপার, আমি বোঝালাম আপনাকে কি হয়। এই যে ছবিতে দেখিয়ে দিয়েছে দেখুন, আমাদের জয়েন্টের ভিতরে এই যে জায়গাটা থাকে একে বলা হয় সাইনোভিয়াল মেমব্রেন। দুই পাশে দুটো বাঁধন, যখন পুজোর সময় ঠাকুর তৈরি করে দেখেছেন যে বাঁশগুলো তো এমনি থাকে না, কাঠের টুকরোগুলো দুই দিকে বাঁধন দিতে হয়। আমাদের জয়েন্টের এরকম দুই দিকে বাঁধন আছে, এই যে বাঁধন একে বলা হয় সাইনোভিয়াল মেমব্রেন। আর উপরে নিচে প্লেট থাকে, তাকে বলা হয় কার্টিলেজ। এই জয়েন্টের এই রোগটার ক্ষেত্রে কার্টিলেজগুলো ক্ষয়ে যায় আর এই সাইনোভিয়াল মেমব্রেনগুলো ভিতরের দিকে ঢুকে পড়ে। এইটা হচ্ছে নর্মাল, এই দেখুন এখানে লেখা আছে নর্মাল জয়েন্ট। এইটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই সাইনোভিয়াল মেমব্রেনটা এই ভিতরে ঢুকে পড়েছে, এই ঢুকে পুরো জয়েন্টটাকে চেপে ধরছে। আর এই যে প্লেটগুলো ক্ষয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় কার্টিলেজগুলো ক্ষয়ে যাচ্ছে। এই কালো অংশ দিয়ে বুঝিয়ে দিয়েছে কীভাবে আস্তে আস্তে জয়েন্টগুলোকে গ্রাস করে। তো এইটা হলো মেমব্রেন, এইটা এখানে লেখা আছে দি সাইনোভিয়াল মেমব্রেন মে ইনভেড দ্য জয়েন্ট স্পেস, পুরো জয়েন্ট স্পেসটাকে গ্রাস করছে। অ্যান্ড দ্য হোল জয়েন্ট বিকাম সোলেন অ্যান্ড পেনফুল অন মুভমেন্ট, সারা জয়েন্টটা ব্যথা হয়ে যাচ্ছে। ইট ইজ কমন ইন ওমেন, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হয়। দেখুন লেখা আছে ইট ইজ কমন ইন ওমেন, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। এক একটা রোগ এক একটা সেক্সে বেশি হয়। যেমন স্ট্রোক মেয়েদের ক্ষেত্রে বেশি হয় না, পুরুষদের বেশি হয়। যেমন মাথায় টাক পড়া রোগটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় না, পুরুষদের বেশি হয়। সেক্সের এরকম কিছু রোগের ব্যাপার আছে। গলব্লাডার স্টোন মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে কম হয়। হয় না তা না, কম হয়। তেমনি এই রোগটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, দেখলেন এখানে। আর দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে এভিডেন্স অফ অ্যাক্টিভেশন, ইট ইজ ইমিউন সিস্টেম রিলেটেড। এর কোনো কারণ ধরা যায়নি। বডির টি লিম্ফোসাইটসগুলো যখন ঠিকমতো কাজ করতে পারে না, এরা ঠিকমতো কাজ না করতে পারলে এরা রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। তার অ্যান্টিবডি, আমরা বলি যে আমাদের শত্রুর হাত থেকে বাঁচার জন্য যে প্রতিরোধ ক্ষমতা, তাকে বলা হয় অ্যান্টিবডি তৈরি করে। তাহলে টি লিম্ফোসাইটসগুলো কাজ করতে পারে না। টি লিম্ফোসাইট, আমরা যদি ব্লাড সেলসকে ভাগ করি তাহলে ওর মধ্যে একটা ভাগ আছে লিম্ফোসাইটস। সেই লিম্ফোসাইটসের মধ্যে আবার ভাগ আছে, তাকে বলা হয় টি লিম্ফোসাইটস। তারা ঠিক মতন কাজ করতে পারে না, তাহলে বডির ইমিউনিটি তৈরি হয় না, যার জন্য এই যে অ্যাবনর্মাল অ্যান্টিবডিজ হয়ে যায়, বডির ইমিউনিটি তৈরি করতে পারে না। এই যে ওমেনের মধ্যে বেশি হয় লেখা আছে, অ্যাভারেজ এজ বেশি হয় 40 বছরের কাছাকাছি গেলে। তাহলে আপনাদের রোগটা সম্বন্ধে বুঝিয়ে দিলাম। আপনাদের রোগটা কনফার্ম হয়ে গেছে, ডায়াগনোসিস আপনার সেই স্টেজে নেই, খুব খারাপ নেই, আপনার মাত্র 80-র মধ্যে আছে। আপনি হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এটুকু আপনাকে রোগ সম্বন্ধে পরিষ্কার বুঝিয়ে দিলাম। আর এখন ওখানে কিছু করার দরকার নেই, অ্যালোপ্যাথি ওষুধ আর খাবেন না। হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা যাদেরকে আপনারা যারা ভিডিওটা দেখছো, তাদের দেখো টোটালিটি ইন ফেভার অফ কস্টিকাম। টোটাল মেনি ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, আঁচিল আছে এখানে ওখানে, ওনার উপরের পাটে শরীরে অনেক অসংখ্য আঁচিল আছে। কস্টিকামে এইসব ওষুধে প্রথমে চিন্তায় আসে, কারণ ইট ইজ এ গ্রেট মেডিসিন, হ্যানিম্যানস গ্রেট ইনভেনশন, হ্যানিম্যানস গ্রেট ডিসকভারি ফর রিউমেটিক ট্রাবলস, all kinds of rheumatic troubles, gout troubles, arthritis troubles. It is a wonderful medicine. কিন্তু তাই বলে আমরা গতানুগতিকভাবে দেবো না, কিছু সিমটম আমাদের পেতে হবে। যদি সাপোজ ইউরিনে বিশ্রী দুর্গন্ধ, আমাকে বেঞ্জয়িক অ্যাসিড ভাবতে হবে। যদি দেখতে হবে ঠান্ডা বরফ দিয়ে খুব কমছে, আমাকে লিডাম্পাল ভাবতে হবে। অন্য সিমটম আমাকে মেলাতে হবে। তাহলে কস্টিকামের অন্য সিমটম কী আছে? মেনি ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, দি পেশেন্ট ইজ সিম্প্যাথেটিক, ওনার দয়া মায়া আছে, ওনার ঘুম চট করে আসে না, অনেক দেরিতে ঘুম আসে। রাইট সাইডের বেশি, ডান দিকটায় বেশি দেখালেন আপনি। সো রাইট সাইডের অ্যাগ্রাভেশন, কাঁচা নুন পাতে খায়। So all symptoms go in favor of, so Costicam is the choice of medicine. So I have prescribed Costicam in 50 millisiemen scale of potencies 1, 2, 3, 4. So এইভাবে রোগীদের বোঝানোর দরকার প্রতিটা রোগ, কী রোগ হয়েছে আপনার, কী পরিণতি, কী হতে পারে, আপনি কোন স্টেজে আছেন। তাহলে এটা প্রত্যেক চিকিৎসকের কর্তব্য বলে আমি মনে করি, যে আমাদের অনেক চিকিৎসকরা করে না। অনেকে উল্টে ওর মেজাজে আপনি বেশি বুঝেছেন, আপনাকে এত বলতে পারবো না, আপনি আমার চেয়ারে বসুন, এটা নিয়ম না। রোগী এসছে তার যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়ে, আমার কর্তব্য তাকে বুঝিয়ে বলা, সব কিছু শেখানোর, জানানো। আর যদি ব্যথা বেশি হয়, আপনি গরম ঠান্ডা সেঁক যেটা রিলিফ পাবেন সেটা আপনি মাঝে মধ্যে দেবেন। আমরাও ব্যথার জন্য এমার্জেন্সি ওষুধ আপনাকে দিয়ে রাখছি। সো দিস ভিডিও I have demonstrated for all the junior homeopathic physicians who want to learn the classical homeopathy, and for the patients and general publics who are watching my YouTube channel for their upliftment about homeopathic treatment. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা গ্রহণ করলাম। আপনারা সুস্থ হবেন,
আমি আপনার দায়িত্ব নিলাম।